ক্লাসে হচ্ছে আমরা একটা হিরো সেকশনের মধ্যে জাস্ট যে টাইটেলটা ছিল এই টাইটেলের মধ্যে এই সঙ্গ নিছিলাম, মানে একটা টিপের মধ্যে অনেকগুলা কাজ করছিলাম, জাস্ট এই কাজগুলা করছিলাম। আর একটা হিরো সেকশনের মধ্যে মানে হিরো পোস্টারের মধ্যে জাস্ট একটা ইমেজ দিছিলাম। এইটুকু পর্যন্ত আমরা কালকেও ক্লাসে এটা দেখছি। আজকে কিছুই করিনি তেমন। আজকে হচ্ছে ওই ফন্ট সাইজটা কি ছিল ওইটা অ্যাড করছিলাম, আর হচ্ছে এই বাটন দুটাকে সাইজ করছিলাম, এই বাটনটা কেমন হবে আর প্যারাগ্রাফ গুলো দেখতে কেমন হবে এইগুলা নিয়ে কাজ করছিলাম। মানে ফন্ট সাইজ গুলাই মূলত ফন্ট সাইজ এগুলাই দেখাইছিলাম, ফন্ট ফ্যামিলি বা টাইপোগ্রাফি জিনিসটা দেখাইছিলাম। আজকে কি করছিলাম, খুব বেশি কাজ আমরা করিনি। এ যেন হাত তুলছে অথবা আমাকে আমরা হচ্ছে আমাদের এই যে জিনিসটা উই হেল্প ইউ, এই যে আমরা যে জিনিসটা দেখতেছি যে উই হেল্প ইউ মেক মডার্ন ইন্টেরিয়র, এই জিনিসটা হুবহু সেম, এবং নিচের যে জিনিসটা ছিল প্যারাগ্রাফ এটাও সেম রাখছি, আর হচ্ছে যে বাটন যেটা ছিল আচ্ছা এই যে উই হেল্প ইউ মেক মডার্ন ইন্টেরিয়র এই জিনিসটা আর হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল এবং দুইটা যে বাটন ছিল একদম সেম ভাবে আমাদের ওয়েবসাইটে যেরকম আছে সেম ভাবে তৈরি করছিলাম ক্লাসে, কিছুই না। এখন হচ্ছে ওয়েবসাইটটাও দেখায়, তাহলে ওয়েবসাইটটা দেখলে আপনারা দেখতে পারবেন যে না আসলে সেম। সেই সেম ভাবে কিভাবে করেছি আসলে আমাদের প্র্যাকটিস করার মতো ওয়ে আসলে নেই, কি যে অবস্থা, প্র্যাকটিস করতে হবে সবারই। দেখুন আপা এইখানে যে ফন্টটা ছিল এটা ইউজ করছি, ফন্টটার যতটুকু ছিল সাইজ ছিল ততটা ইউজ করছি, মানে সেম ভাবে করছি, আমাদের এটাও সেম, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড ইফেক্টের কারণে ব্যাকগ্রাউন্ড কালারটার কারণে এরকম দেখাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কেন এখানে নিয়েছিলাম তা সবাই জানি, নিয়েছিলাম হচ্ছে আমাদের সুবিধার্থে যেন আমরা বুঝতে পারি। আচ্ছা এখন হচ্ছে এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটার পরিবর্তে আমরা এখানে অন্য একটা ইমেজ নিছিলাম, এই ইমেজটা চার সাইডে হচ্ছে কি ছিল রাউন্ড শেপ ছিল, অর্থাৎ বর্ডার যে সেটাকে আমরা কি বলি, এই রাউন্ড শেপকে আমরা কি বলি, বর্ডার রেডিয়াস। হ্যাঁ বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস আমরা যতটুকু দিব ততটুকুই হতে পারবে। তাহলে আমরা আপাতত ধরে নিলাম সবাই যে আমাদের এইটুকু অংশের কাজ শেষ, এটা ধরে নিলাম। আমরা যারা ক্লাসে ছিলাম না তাদের উদ্দেশ্যে বলি এখানে খুব বেশি কাজ করিনি। আমরা কি করছি দেখুন সিএসএস এর অ্যাড করছে হচ্ছে যে ফন্ট ফ্যামিলিটা ছিল এই ফন্ট ফ্যামিলিটা অ্যাড করছি, ফন্ট ওয়েটটা লিখছি, ফন্ট সাইজটা জাস্ট এটুকু আর লাইন হাইটটা দিছি, আর প্যারাগ্রাফ সেম ভাবে, আর দুটো বাটন যে করছি এটার মতো করে সেম ভাবে করা হয়েছে। এটাও আমরা হচ্ছে কি করছি একটু কাজ করছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করছি, বাটনের মধ্যে কাজ করছি। এটা কিভাবে সেটা হচ্ছে আমরা একটু দেখায় দেই সিএসএস এ, দেখা যাচ্ছে তাই না, সবাই দেখতে পারি। এই যে দেখুন এটা হচ্ছে গুগল ফন্ট থেকে আমরা একটা ফন্ট এখানে নিয়ে আসছি যেটা আমাদের লাগছে। তো এই ফন্টে যে বাটন যে এ ট্যাগ, এই ট্যাগের মধ্যে যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট এগুলো ইউজ করছি, আর হভার করলে জাস্ট কালারটা কেমন সেটা করছি, বাটনের মধ্যে একটু কাজ করছি প্যাডিং দিয়ে, রেডিয়াস দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আর বাটন হভারের মধ্যে মানে হভার করার পরে কালারটা কি হবে এটা বলেছি। আর একটা বাটন থেকে আরেকটা বাটনের দূরত্বটা জাস্ট মার্জিন লেফট দিয়ে একটা ক্লাস নিছি সেকেন্ড বাটনে, বাটন 2 নামে, এই বাটন 2টাকে মার্জিন লেফট দিয়ে সরায় ফেলছি 10 পিক্সেল। আর তেমন কোনো কাজ আর করিনি, যারা মানে ছিলাম না তাদের উদ্দেশ্য বলতেছি দেখুন হিরো কন্টেন্ট, টাইটেল, তারপর এইচ অনে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট আর হচ্ছে কালার।
তারপর হচ্ছে হিরো কন্টেন্টের মধ্যে টাইটেলের মধ্যে যে পিটা ছিল সেই পিটাকে ওই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলা ইউজ করেছি। আর কোনো কাজই করিনি, জাস্ট ছোট্ট সিম্পল একটা কাজ করছি। আজকে আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসগুলো এখানে করছি, মানে আমাদের যে আউটপুটটা, এই আউটপুটটা হচ্ছে আমাদের এটা ল্যাপটপ স্ক্রিনে এরকম দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিন সাইজ আছে, বিভিন্ন ধরনের স্ক্রিন সাইজ। তার মধ্যে একটা হচ্ছে 1200 থেকে 1400 পিক্সেল, আর তারপরে আরেকটা হচ্ছে 1024 থেকে 1200 পিক্সেল, আর একটা সাইজ আছে। এই সাইজ গুলাকে আমরা বড় সাইজ বলি। সবচেয়ে বড় সাইজকে নাম বলে হচ্ছে ডাবল এক্সএল। যেরকম ভাবে আমাদের টি শার্টের গায়ে লেখা থাকে, আবার অথবা অন্যান্য যে ড্রেস গুলো আছে এগুলাতে লেখা থাকে, বা বিভিন্ন জিনিসে লেখা থাকে যে ডাবল এক্সএল, এক্সএল, শুধু এল, এভাবে লেখা থাকে। তো ওই অনুযায়ী আমাদের স্ক্রিন সাইজ গুলা হয়। চলুন আমরা স্ক্রিন সাইজ গুলা কেমন হয় সেটা একটু দেখে আসি। কার মাধ্যমে? সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাসের মাধ্যমে, মানে বুটস্ট্র্যাপ থেকে আমরা একটু দেখে আসি। চলুন একটু বুটস্ট্র্যাপ সর্বপ্রথম পরিচিত হই। আমরা আজকে একটু বুটস্ট্র্যাপের সাথে, যেহেতু ওয়েবসাইট ভিজিট করতেছি, তাহলে বুটস্ট্র্যাপের সাথে একটু পরিচিত হই। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 5, যেটা আপডেট ভার্সন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আপাতত আমরা লেআউটে না, আমরা যাব হচ্ছে গ্রিড সিস্টেম, অথবা আমরা আগে এসেতে যাই, হোমে যাই, অথবা হোমে যাই। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ একটা ওয়েবসাইট, এটা হোম। আমি জাস্ট বুটস্ট্র্যাপ যেহেতু হাত মানে একটু আসছে, এই কারণে একটু পরিচিত হয়ে যায় বুটস্ট্র্যাপ সম্পর্কে। বুটস্ট্র্যাপ কিছুই না, বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের যে সিএসএস করলাম না, এই সিএসএস এরই একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়? ফ্রেমওয়ার্ক বলতে অনেক কিছু বোঝায়, সেটা আমরা যখন ধীরে ধীরে শিখবো তখন বুঝবো। কিন্তু এর পূর্বে আমরা জেনে নেই যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর অনেকগুলা ক্লাস। যেমন আমরা একটা ক্লাস লিখি, সবাই শুনতেছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ জিনিসটা কি আমরা একটু বুঝি। দেখুন, আমরা এইচটিএমএল এ কি করি? এইচটিএমএল এ এসে একটা ক্লাসের নাম দেই, তাই না? ক্লাসের নাম দেই না? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের নাম দেই। সেই ক্লাসের নাম দিয়ে সিএসএস এ গিয়ে ওই নামটা দিয়ে সিএসএস এ গিয়ে অনেক কিছু করি। হয়তো ওটার একটু বড় করি, ছোট করি, অথবা এই যে আজকে যেরকম কাজ করলাম সেরকম, মানে ওই ক্লাসটা ধরে বিভিন্ন ধরনের কালার এগুলা করি, তাই না? বা অন্যান্য জিনিসপত্রগুলো আমরা সিলেক্টরের মাধ্যমে ধরে করি। বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে আমাদের জন্য আগে থেকেই অনেকগুলা ক্লাস ওরা তৈরি করে রেখেছে। কি করে রেখেছে? ক্লাস রেডি করে রাখছে। হ্যাঁ, ক্লাস রেডি করে রাখছে, ক্লাস রেডি করে রাখছে। আমরা যদি ওদের ক্লাসটা ইউজ করি তাহলে আমাদের আর ডিজাইন করতে হয় না। ওদের যে একটা ডিজাইন, ওটা ওরা করে দেয়, ওদের ওই ডিজাইন অনুযায়ী ওরা কাজ করে দেয়। তো আমরা চাইলে ওটাকে আরো একটু ঝালাই করে নিতে পারি, মানে আমাদের যেরকম চাহিদা ওটাও করে নিতে পারি, আর চাইলে ওদের ক্লাসটা ইউজ করে ওদের মতো করে জিনিসটা সাজাইতে পারি। যেহেতু ওরা ক্লাস নিয়ে এই যে বিভিন্ন ধরনের ফ্লেক্স, আমরা ফ্লেক্স শিখলাম, প্লট শিখলাম, ইনলাইন শিখলাম, এগুলো ওরা অটো একটা ক্লাসে করে রাখছে। এখন আমার যে জায়গা ইনলাইন দরকার, আমি জাস্ট ওদের ওই ক্লাসটা নিব, আমার ইনলাইন হয়ে যাবে। জাস্ট ক্লাস ওদের ওই প্রপার্টিটা নিব, হয়ে যাবে। আমরা ধীরে ধীরে ইউজটা শিখবো। তো আজকে একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে ডাইমেনশন। দেখুন, এখানে ডাইমেনশনস লেখা আছে, স্ক্রিন সাইজ গুলা লেখা আছে।
কি লেখা আছে স্ক্রিন সাইজ। আমরা এটাকে ব্রেক পয়েন্ট ধরতে পারি। কি ধরতে পারি? ব্রেক পয়েন্ট। অর্থাৎ আমাদের এই যে ডেস্কটপ বা ল্যাপটপ, এটার স্ক্রিন একরকম, ট্যাবের স্ক্রিন একরকম, ফোনের স্ক্রিন সাইজ একরকম। এই ডাইমেনশন গুলাকে এভাবেই বলা হয় যে এই ভাগ করা হচ্ছে এভাবে, যে একটা স্ক্রিন হচ্ছে যেটা ধরছে 1400 পিক্সেল থেকে বড়, মানে 1400 পিক্সেল থেকে যারা বড় হবে তাদেরকে বলা হচ্ছে এক্সট্রা লার্জ, এদেরকে বলা হয় হলো ডাবল এক্সএল। যেগুলা 1200 পিক্সেল থেকে বড় হবে সেগুলাকে বলা হয় এক্সেল। যেগুলো 999 থেকে বড় হবে সেগুলাকে বলা হয় এলজি স্ক্রিন, অর্থাৎ লার্জ স্ক্রিন। এরপর হচ্ছে মিডিয়াম স্ক্রিন, এটা 768 থেকে শুরু হয়, আর 776 থেকে শুরু হচ্ছে স্মল স্ক্রিন। আর এর পরে যেগুলো শুরু হয় সব হচ্ছে মোবাইল স্ক্রিন। এরপরে যেগুলো শুরু হয় সব হচ্ছে ওই যে নোকিয়া ছোট ছোট যে ইগুলো আছে, ফোনগুলো আছে, সেই ফোনে আমাদের ওয়েবসাইট গুলা কিরকম দেখাবে। তো এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আসে যে আমাদের এক্সট্রা লার্জ স্ক্রিন কততম থেকে শুরু হয়, কততম পিক্সেল থেকে শুরু হয়। তো এক্সট্রা লার্জ স্ক্রিন 1400 পিক্সেল থেকে শুরু হয়। আমরা কি সবাই শুনতেছি? এগুলা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বোর্ড হিসেবে সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। আমরা হচ্ছে ব্রেক পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এই যে ব্রেক পয়েন্ট, যে আমাদের ব্রেক পয়েন্টটা মানে করতে হবে প্রত্যেকটা স্ক্রিনের জন্যই আমাদেরকে কাজ। আপাতত ধরে নিন এটা হচ্ছে 1400 থেকে বেশি স্ক্রিন, সেই স্ক্রিনে এটা ইউজ করছি। তো আমরা তো এটা ইউজ করিনি এখন 1400 থেকে 1200, তারপরে 1024, 992 এগুলাকে ইউজ করছি আমরা। এগুলা এই সমস্ত স্ক্রিনের জন্য কিন্তু আমরা এইটা ইউজ করি নাই, অর্থাৎ রেসপন্সিভ মোডে এখনো কাজ করি নাই। যে আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিন সাইজ আছে, এই সাইজ গুলাকে বিভিন্ন নাম দেওয়া যায়। যেমন 1400 থেকে যেগুলা 1400 উপরে সেগুলাকে বলা হয় ডাবল এক্সেল, যেগুলা 1200 থেকে উপরে এক্সেল, 992 এলজি, 768 এটাকে বলা হয় মিডিয়াম, 576 এটাকে বলা হয় স্মল, এবং 576 এর নিচে যেগুলা সেগুলাকে কি বলা হয়? এক্সট্রা স্মল। জাস্ট সংক্ষিপ্ত ভাষাটা এরকম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এখন হচ্ছে যেহেতু আমরা এই সাইটটা ডিজাইন করেছি একটা এক্সট্রা লার্জ, মানে এক্স ডাবল এক্স এল, এটার জন্য এটা ইউজ করছি না। এখন এটাকে ওই স্ক্রিন আমি এখন কাজ করব হচ্ছে এটাকে কোন স্ক্রিনে আনার জন্য? এটাকে 1200 বা 1400 স্ক্রিনে আনার জন্য। এটাকে 1400 স্ক্রিনে নিয়ে আসা হবে। ওই যে সমস্ত স্ক্রিনের কথা বললাম ওই সমস্ত আমাদের ডিজাইনটা, প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি ছোট্ট একদম স্ক্রিনে আসি তখন আমাদের ওই ফোন দেখা যাব আর পাওয়ার রেপ ক্লাস যারা থাকে না তারা আসলে, আচ্ছা দেখুন এইখানে সর্বপ্রথম আমরা সিএসএস নামে একটা ফাইল নিচ্ছি, তাই না? স্টাইল.css। তো এই আর একটা ফাইল তৈরি করব, আরো একটা কি তৈরি করব? এই ফোল্ডারের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা ফাইল তৈরি করব RESPON রেসপন্সিভ ডট সিএসএস করলাম সিএসএস এর জন্য। একটা হচ্ছে স্টাইল.css আর একটা হচ্ছে responsive.css। ক্লিয়ার ভাষা? এখন আমরা যদি এখানে আসি, দেখুন এখানে responsive.css নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। অটো আমরা কিন্তু এখানে কাজ করিনি, অথচ এখানে চলে আসছে, কারণ আমরা ওই একই ফোল্ডারের মধ্যে যেহেতু ছিলাম। আমরা দেখতে পারতেছি এই যে সিএসএস ফাইল যদি আমরা ওপেন করি তাহলে দুইটা ফাইল ওপেন হচ্ছে। ফোল্ডার ওপেন করলে একটা responsive.css, একটা style.css। তাহলে আমরা হচ্ছে responsive.css কে টেনে এখানে নিয়ে আসি।
তাহলে আমাদের একটা ফাইল গেল index.html, আর একটা ফাইল হচ্ছে style.css, আর একটা ফাইল হচ্ছে responsive.css। ঠিক আছে আপা, এটা বুঝতে পারছি? জি স্যার। মানে সর্বপ্রথম হচ্ছে ইনস্পেক্ট করব, রাইট সাইড চেপে এটাকে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পরে আমরা এই যে ফোনের একটা আইকন আছে না, এই যে দেখুন যে ডেস্কটপ ফোন একটা নীল কালারের আইকন, আমি হাত দিচ্ছি এটাতে, দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে সাইজগুলো চলে আসবে। এখন বর্তমান যে সাইজ, এই সাইজ দেখুন ভাঙেনি, এটা হচ্ছে 1440 স্ক্রিন। তো এটাকে যদি আমি 1440 স্ক্রিনে না রেখে আমি হচ্ছে 1024 স্ক্রিনে আসবো, দেখুন 1024 স্ক্রিনে এসে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে, ভেঙে গেছে, তাই না? এরকম ভেঙে গেছে, আমার ইমেজ ঠিকই আছে। তারপরে হচ্ছে এই সাইডে এসে দেখুন আমাদের উপরে চলে গেছে। হ্যাঁ, আমাদের প্যারাগ্রাফটা এই ডিপ থেকে, যে মেইন ডিপটা ছিল এই ডিপ থেকে প্যারাগ্রাফটা অনেকটা নিচে নেমে গেছে। তারপরে হচ্ছে এগুলা একদম লেগে গেছে, তাই না? জি। তাহলে আমরা এটাকে সারবো, সেটা কিভাবে সারবো? এটাকে সারার জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজটা কিভাবে করে আমরা একটু আবারও পরিচিত হয়ে আসি বুটস্ট্র্যাপের সাথে, অথবা আমরা ইচ্ছা করলে W3 স্কুল থেকেও পরিচিত হতে পারি। আপাতত W3 স্কুলেই আপনাদেরকে নিয়ে যাই, এটাও শেখার একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা CSS এ যাব এবং এখান থেকে আমরা যাব হচ্ছে রেসপন্সিভ। দেখুন এখানে অনেক ধরনের যে ডেস্কটপ দেখাইছে, ট্যাবলেট দেখাইছে, ফোন দেখাইছে। যে আমাদের ডেস্কটপে যদি এরকম একটা ডিজাইন থাকে যে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণ একটা, কিন্তু এটাকে যদি আমি ট্যাবলেটে নিয়ে আসি তাহলে আমি ডিজাইনটা এরকম করতে চাচ্ছি, ছোট করে এই সাইডে যেটা থাকবে এটাকে নিচে দিতে চাচ্ছি, আর যেটা ফোনে থাকবে সম্পূর্ণটাই একদম সুন্দর করে সাজাতে যাচ্ছি, একদম সিরিয়ালি রো করে। দেখুন সর্বপ্রথম ডেস্কটপে ছিল হচ্ছে কয়েকটা, এখানে কয়েকটা রো ছিল, আবার এখানে একটা কলাম ছিল, নিচে একটা রো ছিল। এই ডিজাইনটাকে মূলত এই ডিজাইনটাকে আমি যখন এখানে আসব, ট্যাবলেট ভিউতে আসব, তখন হচ্ছে আমাদের এই যে কলামটা এটাকে হচ্ছে রো বানিয়ে দিচ্ছি, ফোন ভিউতে সবাইকে রো বানিয়ে দিচ্ছি। এরকম করে করে ডিজাইন করতে হবে আমাদেরকে। তো ডেস্কটপ যে ভার্সনটা, মানে ডেস্কটপের যে সাইজটা, এটা এখন পর্যন্ত হচ্ছে 1920 পিক্সেলের জন্য কাজ করে, আর যেটা ট্যাবলেট ভার্সন এটা হচ্ছে কাজ করে হচ্ছে 1024, এবং ফোন যে ভার্সন আমরা এটা সবাই জানি এটা হচ্ছে 576 পর্যন্ত কাজ করে। সবাইকে ক্লিয়ার? জি স্যার। আমরা একটু ভিউফোর্ট গুলো একটু দেখি, আমরা একটু ভিউফোর্ট গুলো একটু দেখে আসি। বিভিন্ন ধরনের ভিউফোর্ট এখানে দেখাবে, যেমন সাইজ কন্টেন্ট টু দা ভিউফোর্ট, এটা একটু রিডিং। আচ্ছা, ভিউফোর্ট বলতে ওরা এখানে খুব বেশি ভালো করে তোলেনি, জাস্ট এখানে বলছে, কি বলছে এটা, the viewport is the user's visible area of a web page. The viewport varies with the device and will be smaller on a mobile phone than on a computer screen. ওই যে আমরা এতক্ষণ যে আলোচনা করে আসছিলাম যে বিভিন্ন ধরনের স্ক্রিন গুলাকে ওরা ভিউপোর্ট বলতেছে। তারপর হচ্ছে গ্রিড ভিউ বা মিডিয়া কোয়েরিজ, আমরা একটু মিডিয়া কোয়েরিজে যাই। দেখুন ওরা আসলে এই জিনিসগুলা করে কিভাবে আমরা একটু দেখে আসি। ওরা জাস্ট এখানে একটা ভাষা লিখছে, সেই ভাষাটা ছিল @media only screen and max with 600 পিক্সেল। মানে এই ওরা বলছে যে 600 পিক্সেল, সর্বোচ্চ 600 পিক্সেলের জন্য আমাদের এই বডিটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। দেখুন আমরা একটু দেখে আসি, দেখে আসলে একটু বুঝবো। বিভিন্ন ধরনের কিছু ইউজ করছে, এই যে
আবার এই জিনিসটা দেখা যাচ্ছে তাই না? এই যে এই সাইডের যে জিনিসটা, এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট। এই যে কালারটা দেখতেছি এটা, এই আউটপুটটা যখন আমরা কমায় নিয়ে আসবো, দেখি কমাইতে পারি কিনা এখান থেকে। দেখুন এই স্ক্রিনটা যখন সবচেয়ে বড়, এই বড় থেকে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু এটাকে যখন আমি কমাচ্ছি, স্ক্রিনটাকে যখন আমি কমাচ্ছি, তখন একটু খেয়াল করবেন একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এই স্ক্রিনের মানে এই আউটপুটে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন এখন কি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে? না স্যার। হ্যাঁ নেই, কিন্তু ইতিপূর্বে যখন এখানে আসতেছি তখন কিন্তু ঠিকই হচ্ছে ওই কালারটা আছে, কিন্তু যখন আমরা এটা চলে আসতেছি তখন কালার চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা আসলে ওরা কিভাবে ঘটাইছে আমরা একটু দেখি। ওরা বলছে কি, যখন আমাদের বডি যেটা আছে, এই যে বডি দেখুন, এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা ওরা লাইট গ্রিন করে দিছে। কি করে দিছে? লাইট গ্রিন। অর্থাৎ সমস্ত জায়গাতে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম থাকবে। কিন্তু এখন আবার এটা বলে দিছে যে মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ হচ্ছে 600 পিক্সেল। যখনই এটা 600 পিক্সেলের মধ্যে চলে আসবে, অর্থাৎ 600 পিক্সেলে যখনই চলে আসবে, তখন আবার বলে দিচ্ছে যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা তখন আর এটা থাকবে না, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি লাইট ব্লু করে দাও। বা আমি যদি এখানে লাইট ব্লু না দিয়ে আমি যদি অন্য কিছু দেই, ধরুন রেড দেই, তাহলে ও রেডি হবে। এখানে হচ্ছে আমরা রেড দিব, রেড দিলাম। এখন হচ্ছে রান করলাম, তারপর হচ্ছে স্ক্রিন সাইজটা আমরা কমায় নিয়ে আসি, পারি কিনা। কে যেন হাত তুলতেছে, একটু পরে দেখি। দেখুন রেড হয়ে গেছে। এটা যখনই কততম স্ক্রিনে চলে আসতেছে, এই যে এখানে লেখা উঠতেছে, এই দেখুন এই যে এখানে লেখা উঠতেছে যে সাইজটা হচ্ছে রেজাল্ট সাইজ 586। 586 দেখুন যখনই 600 তে চলে যাচ্ছে, 600 পর্যন্ত ও রেড থাকতেছে, কিন্তু যেই 601 এ চলে যাচ্ছে তখন সাইজটা আবার বডিতে যে সাইজ দেওয়া হয়েছে ওই সাইজ অনুযায়ী আসতেছে। আচ্ছা কে যেন হাত তুলছে, একটু দেখি কে কথা বলতে চাইলো। এই যে এই স্ক্রিনে আসলে আমার হচ্ছে যে এই সনটা নিয়ে কাজ করছি, এই সনটা হচ্ছে মানে ফন্ট সাইজটা একটু কমায় দিই, কমায় দিই। এই যে কমায় দিলাম, তখন আমাদের এই ডিজাইনটা এরকম থাকলো। তাহলে এটা একটু সুন্দর লাগতেছে। তাহলে এই স্ক্রিনে আসলে আমরা হচ্ছে এটা করতে পারি। তারপরে হচ্ছে আমরা যখন আরো ছোট স্ক্রিনে চলে যাব, এই স্ক্রিনে চলে আসবো, তারপর হচ্ছে যখন এই স্ক্রিনে চলে আসবো তখন এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি না এরকম আর না দেখাক, আমি হচ্ছে এই স্ক্রিনে আসলে আমি চাচ্ছি শুধুমাত্র এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা পুরাটা জুড়ে থাক, আর লাল অংশটা তার নিচে চলে আসুক। এটা কিভাবে করব? এটা করব জাস্ট হচ্ছে আমি হচ্ছে এটা ধরি আগে, এটা ধরার পরে আমি হিরো সেকশনে আসি। হিরো সেকশনে এসে জাস্ট বলে দিব যে তোমার হচ্ছে ডিসপ্লেস হওয়ার দরকার নেই। দেখুন এটা সবুজটা এখানে আছে, আর হচ্ছে এটা এখানে চলে গেছে। এখন আমি যদি বলি যে সবুজটা পুরোটা অংশ জুড়ে তখন হচ্ছে সবুজটা যেমন হচ্ছে হিরো কন্টেন্ট, এই হিরো কন্টেন্ট কে এর উইডথটা কত করে দিব? 100 পিক্সেল করে দিব, 100% করে দিব। এবং যে নিচের যে জিনিসটা আছে এটাকেও আমরা হচ্ছে 100% করে দিব। বিভিন্ন স্ক্রিন সাইজে যেরকম দেখায় আমরা ওই রকম করে দিব। তো আমরা চাচ্ছি এই স্ক্রিনে এসে আমাদের এটা এরকম দেখাক। দেখুন যখন এই স্ক্রিনে আসবে, 450 স্ক্রিনে আসবে, তখন হচ্ছে আমাদের এটা এরকম দেখাচ্ছে। এইরকম করে রেসপন্সিভ করতে চাচ্ছি, এক একটা স্ক্রিনে যেন এক এক রকম দেখায়। ক্লিয়ার সবাই? এর জন্য আমাদের প্রত্যেকটা ভিউ ফোল্ডের জন্য বা স্ক্রিনের জন্য আমরা কি রকম ডিজাইনটা রাখতে চাই,
ওই অনুযায়ী আমাদেরকে শিখতে হবে। সো ওই অনুযায়ী যখন শিখবো তখন আমাদেরকে একটা প্রপার্টি বা একটা জিনিসের ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ম্যাক্সিমাম উইথ আর হচ্ছে মিনিমাম উইথ। মানে আমি মিনিমাম উইথে কতটুকু রাখতে চাচ্ছি, ম্যাক্সিমাম উইথে কতটুকু রাখতে চাচ্ছি। জাস্ট এই আলোচনাগুলো আমরা আগামীকালকে ইনশাআল্লাহ শিখে ফেলবো, যে ইউজ করতে হয়, মিনিমাম উইথে কিভাবে ইউজ করতে হয়। ছোট্ট এই জিনিসটা শিখতে পারলে এই সেকশনটার জন্য যদি ছোট্ট এভাবে শিখতে